চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে এই রায় দেয় হাইকোর্ট। অস্ত্র মামলায় উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের কপি কেরানীগঞ্জ কারাগারে পৌঁছালে যে কোনো সময় বাবর মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এই মামলায় মোট 14 আসামির মধ্যে মারা গেছে 4 জন। 2014 সালের 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র আটকের 2টি মামলা দায়ের করা হয়। এর আগে 18 ডিসেম্বর অস্ত্র চোরাচালান আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 আসামিকে খালাস দেয় হাইকোর্ট। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, দুপুরে রায় দেয়া হয় 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন কে খালাস দিয়েছে আদালত। আপনি জানাবেন সেখান থেকে বিস্তারিত। আচ্ছা, জি দেখুন, এটি মূলত এখানে একটা বিষয় আগে পরিষ্কার করা দরকার। সেটি হচ্ছে এই 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত পুরো বিষয়টি, কিন্তু এখানে দুটি মামলা। একটি হচ্ছে 10 ট্রাক অস্ত্রের যেটি চোরাচালান মামলা একটি, এবং আরেকটি হচ্ছে অস্ত্র আইনের মামলা। এর আগে গত 18 ডিসেম্বর এই হাইকোর্টের এই বেঞ্চ থেকেই বিচারপতি মোস্তফা জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ থেকেই সেই রায়টি দেওয়া হয়েছিল, যেখানে 14 জনের যাবজ্জীবন ছিল বিচারিক আদালতে, চট্টগ্রামের আদালত থেকে। সেখানে হাইকোর্টে এসে এই বেঞ্চ থেকে ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শেষে সেখানে 7 জনকে খালাস দেওয়া হয়, বাকি বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং কয়েকজন মারা গিয়েছেন। আর আজকে যে দ্বিতীয় মামলাটি, অর্থাৎ অস্ত্র আইনের যে মামলা, সেই মামলার রায়টি আজকে হলো। সেই মামলায় আপনি যেমনটা বলছিলেন যে সেখানে মোট 14 আসামির ভিতরে 5 জনকে লুৎফুজ্জামান বাবর, এনএসআই এর সাবেক ডিজি মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ মোট 5 জনকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। একই সাথে 5 জন পরেশ বড়ুয়া, উলফার সামরিক প্রধান যিনি, তাকে সহ 5 জনকে যাবজ্জীবন থেকে কমিয়ে তাদেরকে 4 জনকে 10 বছর এবং পরেশ বড়ুয়াকে 14 বছর করা হয়েছে। আর বাকি 4 জন, মতিউর রহমান নিজাবী, সাবেক এনএসআই ডিজি আব্দুর রহিম সহ 4 জন মারা গেছেন। সুতরাং তাদেরকে মৃত্যুজনিত কারণে এই মামলা থেকে তারা অব্যাহতি পেয়েছেন, নিষ্পত্তি হয়ে গেছে বিষয়টি। আমি এই মুহূর্তে যদি একটু দেখাই, হাইকোর্ট চত্বরে এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু এখানে যারা আছে, সেখানে লুৎফুজ্জামান বাবরের একেবারে তার আপন ভাই, তার ফ্যামিলির যারা মামা বা তার পরিবারের, বিশেষ করে এখানে অনেক লোক ছিল আগে হাইকোর্ট চত্বরে যখন এই রায়টি ঘোষণা করা হয় বিকেলের দিকে। ঠিক তার পরপরই কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে তারা কোর্টের খানিকটা বলতে গেলে একদম বারান্দা থেকে কিন্তু তারা মিছিল ধরেছেন। এখানে লুৎফুজ্জামান বাবরের যে এলাকা, অর্থাৎ নেত্রকোনার যে মোহনগঞ্জ, খালিয়াঝুড়ি এবং মদন, এই 3 উপজেলার, অর্থাৎ লুৎফুজ্জামান বাবরের যে আসন, সেই আসনের শত শত নেতাকর্মী এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা দেখে তারা অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এই পুরো সুপ্রিম কোর্টের এই হাইকোর্ট ডিভিশনের এই যে পুরো এলাকায় শত শত নেতাকর্মীতে কিন্তু ভরা ছিল। কিছুক্ষণ আগেও তারা এসছেন এবং তারা বলছেন যে লুৎফুজ্জামান বাবরকে 2007 সাল থেকে এখন পর্যন্ত এই পুরো 17 বছরেরও বেশি সময় ধরে তিনি জেলে রয়েছেন, এবং তিনি জেলে থাকার এই সময়টিতে পুরো শুধুমাত্র তার পরিবার নয়, বিভিন্ন এলাকা, তার যে পুরো এলাকায় তারা কিভাবে নির্যাতিত হয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তার পরিবারের লোকজন বলছিল যে শুধু লুৎফুজ্জামান বাবরের আত্মীয় বলে অনেকেই তাদের বাসায় কাজ করতেও পারতেন না, নানান ধরনের চাপে ছিলেন। আজকে আইনজীবীরা যেটি বলেছেন যে এই মামলায় লুৎফুজ্জামান বাবর বেকসুর খালাস পেয়েছেন, তার মানে এটি প্রমাণিত যে তিনি প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু এইটার সাথে কোনোভাবেই তিনি এর সাথে জড়িত ছিলেন না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট অঙ্গনে সচরাচর কিন্তু এমনটা হয় না, কিন্তু তারপরেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গার, তারা সেখানে বিশেষ করে নেত্রকোনার তারা এখানে মিছিল দিচ্ছেন। এর আগেও কিন্তু পুরো এলাকা জুড়েই তারা মিছিল দিয়েছেন। এর একটি বড় কারণ আপনি জানেন যে গত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মী সহ যাদের বিরুদ্ধে বড় যে কয়টি মামলা হয়েছে এবং আলোচিত যে কয়টি মামলা, তার মধ্যে 10 ট্রাক অস্ত্র মামলার যে 2টি মামলা, তার মধ্যে একটি আইনজীবী জানাচ্ছিলেন যে লুৎফুজ্জামান বাবরকে এই মামলায় 78 দিন পর্যন্ত তাকে ডিটেনশনে রাখা হয়েছিল, এবং তাকে এটি জোরদার করা, তাকে বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে তাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী সহ পুলিশের পক্ষ থেকে তাকে প্রেসার রাইজ করা হয়েছিল যে তিনি যদি তারেক রহমানকে পেঁচিয়ে এখানে এই মামলায় যদি তিনি সাক্ষ্য দেন, তাহলে লুৎফুজ্জামান বাবরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
যেমনটা তিনি তার আইনজীবী দাবি করেছেন। তো সেক্ষেত্রে লুৎফুজ্জামান বাবর তিনি সেটি করতে রাজি হননি, তেমনটি তার আইনজীবী বলেছেন যে কোনোভাবে তারেক রহমানকে এই মামলায় তিনি জড়াতে চাননি, যত নানাভাবে তাকে প্রলোভন দেখানো হয়েছে। সব মিলিয়ে তার এখানে তার যে নেতাকর্মী এবং তার পরিবারের সদস্যরা বলছেন যে লুৎফুজ্জামান বাবর তিনি জিয়া পরিবারের অত্যন্ত কাছাকাছি ছিলেন এবং তার প্রতি আক্রোশটা বেশি ছিল, যার কারণে এটি হয়েছে। যাই হোক, আজকে এই রায় ঘোষণা হলো, এর আগে আরেকটি মামলার রায় ঘোষণা হলো। এখন নেতাকর্মী এবং তার পরিবারের সদস্যদের একটাই অপেক্ষা যে কোনো সময় তারা এই রায়টি পাবেন এবং রায় হাতে পাওয়ার পরে যে কেরানীগঞ্জ কারাগারে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন সেখানে রায়ের কপি গেলে তিনি বেরোবেন, তার মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। জি, ধন্যবাদ আপনাকে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন হাইকোর্ট চত্বর থেকে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান, কারখানা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকেরা। কারখানা খুলে দেওয়ার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও বকেয়া পরিশোধের দাবি তাদের। মঙ্গলবার ভোর থেকে গাজীপুরের চক্রবর্তী বাস স্ট্যান্ড এলাকায় দলে দলে আসতে থাকেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা। নবীনগর পর্যন্ত ছড়িয়ে যায় হাজারো শ্রমিকের জনস্রোত। সকাল ৯টায় শুরু হয়ে ৪ ঘন্টা ব্যাপী চলে কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি। শ্রমিক কর্মচারীরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা চালু না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ৪০,০০০ শ্রমিক। এ অবস্থায় জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে তারা। এবার এক ধারা লে অফ দিয়ে দিয়েছে ৪৫ দিনের জন্য। তো আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমাদের যে বেসিকের অর্ধেক টাকা দেওয়া হচ্ছে, এই টাকা দিয়ে আমাদের সংসার চলতেছে না। আমাদের কোনো পাওনা দাওনা বুঝাই দেওয়া হয় নাই। আমরা ভিক্ষা চাই না, আমরা কর্ম চাই। আমরা ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করি যেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক সব কটা ফ্যাক্টরি খুলে দেখ। বেক্সিমকো খুলে দিতে হবে, এলসি দিতে হবে, ব্যাংকিং সুবিধা দিতে হবে। কারখানা কর্তৃপক্ষ বলছে, ব্যাংকিং জটিলতায় এলসি খুলতে না পারা এবং নতুন কার্যাদেশ না থাকায় কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে। তবে এলসি খোলা সম্ভব হলে এবং ব্যাংকের সহযোগিতা পেলে সব কারখানা খুলে দেয়া যাবে। সরকার আমাদেরকে এলসি খুলে দাও, যেন আমরা বাইরে ধরতে পারি এবং আমাদের শ্রমিকদেরকে আমরা কাজ দিতে পারি। এবং যদি এলসি খুলে দেয় তাহলে অটোমেটিক আমাদের কাজ এসে পড়বে, আমরা অফিস খুলে দিতে পারবো। তৈরি পোশাক সহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৩২টি কারখানা রয়েছে। গত ১৫ ডিসেম্বর পার্কে লে অফ ঘোষণা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ১৮টি স্বর্ণবাসসহ এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি। সকালে সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছ থেকে আটক করা হয় নূর হোসেনকে। চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান জানিয়েছেন, চোরাচালানের গোপন খবরে সকাল 10:30টার দিকে সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছে সন্দেহভাজন এক ব্যক্তি প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে প্যান্টের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেটে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ২.৫ কোটি টাকা। আটক করা হয় নূর হোসেন, ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামে ডাকাতি এবং গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার শফিউল সারোয়ার। এ সময় তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে খাজুর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে এক বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় দুর্বৃত্তরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। এক পর্যায়ে তারা গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে দূরে নিয়ে গণধর্ষণ করে ফেলে যায়। এই ঘটনায় গত শুক্রবার মহাদেবপুর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করে। আসামি শরীফুল ইসলাম ওরফে পচা সহ ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মামলায় ৩ জন 164 করেছে এবং মামলার ব্যবহৃত আলামত আমরা জব্দ করতে পেরেছি। সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুব দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। রিজভী বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, তবে এটি নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে মানুষ উদ্গ্রীব হয়ে আছে বলে মনে করেন তিনি।
শেখ হাসিনার পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা সামান্য বাড়ায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার সাথে হিমেল বাতাসে কনকনে শীত অনুভূত হয়। নীলফামারীতে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। দিনাজপুরে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমেছে। ঘন কুয়াশার কারণে সকালে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। নাটোরে শীতের তীব্রতা কমায় রাস্তাঘাট ও হাট বাজারে মানুষের উপস্থিতি বেড়েছে। এদিকে মেহেরপুরে 4 দিন ধরে বাড়ছে তাপমাত্রা। সকাল থেকে অনেক ঠান্ডা, আমাদের খুব কষ্ট হয়। আমরা কাজকর্মে মোটরসাইকেল নিয়ে বের হতে হয়। 8:30 9টা থেকে রোদ উঠলে একটু অনেকটা ভালো লাগে। আগামীকালকের থেকে তো আজকে ঠান্ডা আরও বেশি। এখন শুনতেছি নাকি আরও ঠান্ডা বেশি হবে। এখন আল্লাহ যদি দেয় তাই আমাদের কি করার আছে। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে রংপুর মেডিকেলের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীদের। তবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট সারা বছরই পোড়া রোগীর ভিড় থাকে। শীতে রোগী বেড়েছে কয়েক গুণ। তবে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। 10টি পদ থাকলেও কাজ করছেন মাত্র একজন চিকিৎসক, বাকি 9টি পদই শূন্য। ডাক্তার এখানে হয়তো ওই যে গতকাল আসছে এখন পর্যন্ত আসে নাই, শুনলাম যে নাকি ডাক্তারই নাই। বার্ন ইউনিটে শুধুমাত্র একটা ডাক্তার দিয়ে এই বার্ন ইউনিট চলবে না। ডাক্তার 4-5টা ডাক্তারের দরকার। রোগী ও স্বজনদের অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাও হয় না এখানে। ফলে অতিরিক্ত টাকা দিয়ে তাদের যেতে হয় প্রাইভেট ক্লিনিকে। এছাড়া পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ তাদের। মেডিসিন সবকিছু তো এখানে শুধু বলে সাপ্লাই নাই, শুধু এটাই বলে তারা। আর এর উপরে বাইরে যে আমাদের কোনো সহযোগিতা, এটা নিয়ে অনেক ভোগান্তিতেই আছি আমরা। চিকিৎসকরা জানান 1 মাসে 50 জন পোড়া রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। শীতে রোগী বাড়তে থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এই মুহূর্তে আমাদের 48 জন রোগী ভর্তি আছে বিভিন্নভাবে। তার মধ্যে 29 জন হলো বিভিন্ন কারণে পোড়া, আর শুধু আগুন পোয়াইতে যে পুড়ে গেছে এইরকম আছে 4 জন রোগী। এখানে রোগীর চাপ অত্যন্ত বেশি, সেই তুলনায় জনবল অনেক কম। সংকট দ্রুত সমাধানের আশ্বাস পরিচালকের, পাশাপাশি আগুন থেকে সতর্ক থাকার আহ্বান তার। সীমিত সংখ্যক জনবলে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে রোগীরা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা পায়, এবং তার সাথে সাথে রোগী আসার সাথে সাথে যাতে শীতের জন্য যেগুলো লাগে কম্বল, ম্যাট্রেস, এগুলো যাতে সঙ্গে সঙ্গে এনশিওর হয় পায়, সেটা আমরা ব্যবস্থা করেছি। 5 বছরে রংপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন 109 জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2800 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দৈনিক 81,000 যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নিয়ে গত 3 জানুয়ারি চালু হয় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিন্তু এখন প্রতিদিন গাড়ি চলছে মাত্র 7,000, যা লক্ষ্যমাত্রা থেকে 74,000 কম। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এক্সপ্রেসের কাজ পুরো শেষ হলে বাড়বে গাড়ির সংখ্যা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নির্মাণে সুফল পাচ্ছে না নগরবাসী। কয়েকবার পেছানোর পর গত 3 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হয় চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম দিনে গাড়ি চলাচল করে 3,500-র বেশি। আর গত 1 সপ্তাহে এক্সপ্রেসওয়েতে 7,000-এর বেশি যানবাহন চলেনি একদিনও। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ টেস্ট অ্যান্ড কনসালটেশনের করা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্যতা সমীক্ষা বলছে, প্রতিদিন প্রায় 81,000-এর বেশি গাড়ি চলাচল করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। চালু হওয়া 7 দিনের সমীক্ষায় দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন যানবাহন চলছে 7,000। নগরবাসী বলছেন, বড় একটি অংশের মানুষকে পতেঙ্গা যেতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হলে যেতে হয় কয়েক কিলোমিটার দূরের মুরাদপুরে।
এই দূরত্বের কারণে ব্যবহার কম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। সময়ও যাচ্ছে, গ্যাসও যাচ্ছে, এই কারণে আবার টুল যাই এনে টুল ভাড়াও দিতে হচ্ছে। এক্সপ্রেসওয়েতে উঠার আর রাস্তা না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, গাড়ি চলাচল বাড়াতে হলে পরিকল্পনায় আনতে হবে পরিবর্তন। ওরা নাম্বার 1 ক্রাইম করেছে কি, এই প্রজেক্টটা ছিল লালখান বাজার থেকে পতেঙ্গা। ওরা কেন লালখান বাজার থেকে উঠার ব্যবস্থা করলো না? দিস ইজ ক্রিমিনাল অফেন্স। এক্সপ্রেসওয়েটি পরিকল্পনা মাফিক হয়েছে, মানুষ না বুঝে এটা সেটা বলছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট সিডিএ কর্মকর্তারা। নামার র্যাম্প করেছিলাম শহর থেকে। আপনি জানেন যে এলিভেটরের মূল কানেক্টিভিটিটা হচ্ছে শহরের মধ্যস্থলে। জিইসি যদি আমরা শহরের সেন্টার ধরি, জিইসি, তারপর লালখান বাজার এবং পলক গ্রাউন্ড, এই তিনটাই কিন্তু ফ্যাসিলিটেট করা হয়েছে। দুইটাই কিন্তু নামার র্যাম্প। মানুষ মনে করছে এটা উঠার র্যাম্প না। 2023 সালের 14 নভেম্বর উদ্বোধনের প্রায় 14 মাস পর 3 জানুয়ারি টোল দিয়ে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন বাড়াতে নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সকালে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করে বৈষম্য বিরোধী ছাত্ররা। এ সময় গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জুলাই ঘোষণাপত্রের পক্ষে মানুষকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তারা। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরঞ্জিত মহালদার মারা গেছেন। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুজাউদ্দৌলা জানান, গতকাল দুপুরে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে মেয়েকে আনতে যান তিনি। এ সময় 12 রাস্তার মোড়ে পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ডক্টর পুরঞ্জিত। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত 2:30টার দিকে তার মৃত্যু হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে মরদেহ আনা হলে তার বন্ধু, শুভানুধ্যায়ী, সহকর্মী ও শিক্ষার্থীরা শ্রদ্ধা জানান। দিনাজপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় এলাকাবাসী। বেলা 11টার দিকে শহরের নিমতলা মোড়ে ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট চালাতে প্রিপেইড মিটার প্রজেক্ট চালু করা হয়েছিল। ওই মিটার ব্যবহারে সাধারণ গ্রাহকের ভোগান্তি বাড়ার পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত প্রিপেইড মিটার সংযোগ স্থাপনের বন্ধের দাবি জানান তারা। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। ওলামা লীগের এক নেতার দখলে থাকায় 2022 সালে বেতনা নদীর 270 মিটার অংশ খনন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এ কারণে নদীতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে গত বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে যায়। ঘের ভেসে শতাধিক কোটি টাকার ক্ষতি হয় ওই এলাকায়। 5 আগস্টের পর সেই ওলামা লীগের নেতা পালিয়ে গেলেও এখনো দখল করা নদীর সেই অংশ উদ্ধার করে খননের উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরার বড় নদীগুলোর একটি বেতনা। জেলা সদর, তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলার অধিকাংশ এলাকার পানি প্রবাহিত হয় এই নদী দিয়ে। 2021 সাল থেকে সদরের কামারডাঙ্গা গ্রামে ছাগলাগেট এলাকায় জেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক রাফুজ্জামান লাদেন নদী দখল করে মাছের ঘের করছিলেন। পরের বছর বেতনা খননে উদ্যোগ নিয়েও দখল করা 270 মিটার অংশ খনন করা যায়নি। স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে অতিবর্ষণের পানি নদীটি দিয়ে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারেনি। এতে জলাবদ্ধতার কবলে পড়ে 4 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। বেড়িবাঁধ ভেঙে মাছের ঘের ও সবজি ক্ষেত ডুবে কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতি হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনও নদীর খনন শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নদীটা খনন করার কথা ছিল, কিন্তু এখানে একজন প্রভাবশালী নেতার কারণে সেটা সম্ভব হয়নি। সরকার চলে গেলি তখন ও পলে এলো,
পলানির পরে গের সমস্ত জনগণ এসে মাছটা মেরিনে কাটাইকুটি দের এই নদীতে এদিকে কাটছে ভালোভাবে কাটছে, কিন্তু ওইদিকে যে খাজা নদীতে ওখানে এখনো কাটি পারি নাই, ওদিন তো জোয়ার ভাটা খেলে না এখানে। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আবার এখানে আবার বৃষ্টির সময় আবার হলো এই যেটি, যার কারণে নদীটা খুব সংস্কার করা হলো প্রয়োজন। তবে দ্রুত কাজ শুরুর কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে জুনের মধ্যে শেষ হবে 270 মিটার অংশের কাজ। লাদেন নামে একজন ওখানে ঘের করে রেখেছিলেন, সেটা আমরা অলরেডি উচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমে ঘের অপসারণ করে সেখান দিয়ে এখন পানি নামছে। দ্রুতই এখানে ক্রসবাদ দিয়ে এবং আমরা এই 270 মিটার অংশটি খনন শেষ করব। বেতনা নদীর 4.5 কিলোমিটার খনন প্রকল্পের বরাদ্দ ছিল 19,95,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ 15 বছর পর কিশোরগঞ্জের নিকলি উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা ঈদগাহ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন। নিকলি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকুন্দ সহ আরো অনেকে। ফরিদপুরের ভাঙ্গায় চিকিৎসকদের বাড়ির তত্ত্বাবধায়ক হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল জলিল জানান, গত 31 ডিসেম্বর চিকিৎসক জালাল উদ্দিনের বাড়িতে চুরি করতে ঢোকে অভিযুক্তরা। এ সময় স্থানীয় একজনকে চিনে ফেলে কেয়ারটেকার ওয়াহাব মাতুব্বর। এরপর তাকে হত্যা করে ভবনের দোতলায় ফেলে যায় আসামিরা। বাড়িতে কেউ না থাকায় 8 জানুয়ারি অর্ধগলিত ওয়াহাবের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বোন নূরজাহান বেগমের মামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমিন কাজী, অবি হাওলাদার, আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। মেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমে গেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ পরিবহন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা জানান, ভারতে ভ্রমণ ভিসা বন্ধ, বিজনেস ও মেডিকেল ভিসাও সীমিত করেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। গত 3 দিনে যাতায়াত করেছে মাত্র 5,469 জন। অন্য সময় যেখানে প্রতিদিন যাতায়াত করতেন 6 থেকে 8,000 মানুষ। ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভিসা জটিলতায় চেকপোস্ট এলাকা ফাঁকা হয়ে পড়েছে। ঢাকা বরিশাল লঞ্চের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার জানেন না লঞ্চের চালক সহ অন্যান্য ক্রুরা। প্রশিক্ষণ না থাকায় প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে বিলাসবহুল লঞ্চগুলো। বারবার তাগিদ দিলেও প্রশিক্ষণের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 170 কিলোমিটার ঢাকা বরিশাল নৌরুটে বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ চলাচল করে 30টি। রাডার, ইন্ডিকেটর, রিমোট কন্ট্রোল, ইকো সাউন্ডার, জিপিএস ও ভিএইচএফ এর মতো আধুনিক যন্ত্রপাতি রয়েছে এসব লঞ্চে, যা নদীপথে দুর্ঘটনা কমাতে সহায়ক। তবে লঞ্চে থাকা এসব অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা নেই চালক সুকানীদের। তাদের অভিযোগ, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি বিএডব্লিউটিএ ও লঞ্চ মালিকরা। ফলে অব্যবহৃত থেকে যাচ্ছে বেশিরভাগই যন্ত্রপাতি। কোনো প্রশিক্ষণ আমাদের নেওয়া নাই। আমরা প্র্যাকটিক্যালে যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি ওই প্র্যাকটিক্যাল অনুযায়ী আমরা চালাচ্ছি। আমাদেরকে যে প্রশিক্ষণ যে একটা দেওয়াটা সরকারি ধরনের একটা প্রশিক্ষণ থাকবে সেটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমি রাডার দেখে চালাই, কিন্তু সামনে হঠাৎ ঘন কুয়াশা পড়লে আরেকজনের রাডার নাই, সে দেখতে পায় না, তখন সে এটাকে একটা বিপদের সম্মুখীন হয়। চালক সুকানীদের প্রতি বছর প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে একমত হলেও প্রশিক্ষণ না দেওয়ার জন্য একে অপরের ওপর দায় দিচ্ছেন লঞ্চ মালিক পক্ষ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। মালিক কর্তৃপক্ষ তো বড় ধরনের লঞ্চ সৃষ্টি করে, কিন্তু গভর্নমেন্টের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি বা প্রশিক্ষণ বিআইডব্লিউটির মাধ্যমে প্রশিক্ষণ নিতে হয়। প্রতি বছরই একটা নির্ধারিত টাইমের মধ্যে তাদেরকে ট্রেনিং করাতে হবে। একবার ট্রেনিং করে ছেড়ে দিলাম, 5 বছর 10 বছর চললো, সেই নিয়মে এখন আর চলতেছে না। প্রতিটি লঞ্চের মাস্টারে কিন্তু সার্টিফিকেট রয়েছে। এখন ব্যাপারটা হলো যে এই সকল মাস্টার কিন্তু অনেক প্রবীণ। এখন যারা নতুন ঢুকছে তারা অনেক কিছু আধুনিক জ্ঞান নিয়ে ঢুকছে।
বরিশাল বিভাগে 2 শতাধিক চালক শুকানি অদক্ষ অবস্থায় বিলাসবহুল লঞ্চগুলো পরিচালনা করছেন। ফলে বৈরী আবহাওয়া ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি নৌ দুর্ঘটনা ঘটছে এই রুটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের হিরিতে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সকালে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কামাল হোসেন। 470 টাকার প্যাকেজ মূল্যে 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল এবং 2 কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে। বাজার থেকে কম দামে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষজন। উপজেলায় 10,571 জন কার্ডধারী এই সুবিধা পাবেন। চাল পাইছে 5 কেজি, ডাল পাইছে 2 কেজি, সয়াবিন পাইছে হলো 2 কেজি। বাজারে গেলে দাম বেশি, এখানে চাল কিনতেছি একটু দাম কম। বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমে গেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ পরিবহন সংশ্লিষ্টরা। এই নিয়ে আরও জানাবেন বেনাপোল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, এই সংকট কাটাতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আপনি জানেন আমি এখন দাঁড়িয়ে আছি দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। আপনি দেখেছেন যে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় 5 থেকে 7,000 বা কোনো সময় শুক্রবারের দিন 8 থেকে 9,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করতো, যেখানে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় এখান থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত করে। যেহেতু এই সম্পর্কের সময় দেশের বিরাজমানের পরিস্থিতিতে অর্থাৎ 5 তারিখের পরে যে টুরিস্ট ভিসা ভারত অনেকটা বন্ধ করে দিয়েছে বা অপরদিকে যে মেডিকেল বা বিজনেস বা অন্যান্য ছাত্রদের যে ভিসাগুলো দেওয়া হতো এই ভিসাটা অনেকটা সীমিত করা হয়েছে। এই কারণে যাত্রী সংখ্যা কমে গেছে। আমরা ইমিগ্রেশন সংশ্লিষ্ট সব কিছু জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসের 14 তারিখের পরে হয়তো টুরিস্ট ভিসার আর কোনো মেয়াদ বাড়ানো হবে না। সেক্ষেত্রে 14 তারিখের পরে আরও সংখ্যা অনেক কমে আসবে। সেক্ষেত্রে বা কারণ আমি মাত্র দেখছি আমি চেষ্টা করছি একেবারে বন্ধ প্রায় থাকা নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি পৌষ উৎসব উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে বীরশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি হলরুমে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজং শিল্পীরা নিজেদের কৃষ্টি তুলে ধরে নৃত্য এবং গান পরিবেশন করেন। এছাড়া প্রদীপ প্রজ্বলন, দেউলি পূজার সহ নানা আয়োজন চলে গভীর রাত পর্যন্ত। আয়োজকরা জানায় নিজেদের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ধারা টিকিয়ে রাখতে এই উৎসবের আয়োজন। ইউনেস্কো বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহযোগিতায় আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার এই উৎসবের আয়োজন করে। শ্যামা মায়ের জন্য পাঠা উৎসর্গ করি, বলি দেই আর ফল প্রসাদ বিতরণ করি সবার মাঝে। আমাদের এই সংস্কৃতি যেন বিলুপ্ত হয়ে না যায় তার জন্য ওনারা যথাযথ ব্যবস্থা করবেন, আমাদের পাশে থাকবেন। হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি পৌষ উৎসবটি আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক চেতনায় হাজং সমাজকে উদ্বুদ্ধ করা। হাজংরা যেন তাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে রক্ষা করতে পারে, সংরক্ষণ করতে পারে, এটাই হলো তার মূল কথা। লক্ষ্মীপুরে শুরু হয়েছে 3 দিনের পিঠা উৎসব। সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই মেলায় অর্ধশত স্টল বসিয়েছেন শিক্ষার্থী সহ এলাকাবাসী। জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাটিসাপটা, জামাই বরণ সহ 3 শতাধিক পিঠা রয়েছে উৎসবে। আয়োজন ঘিরে দূর দূরান্ত থেকে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন। উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এই পিঠা উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন প্রাথমিক শিক্ষা পরিবার, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্টল নিয়ে এসেছে। প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে সকাল সকাল অনেকেই উপস্থিত হয়েছেন। সর্বস্তরের জনগণ আসছে। ধরেন সরকারি অফিসগুলোতে আমরা আসছি, তার বাইরে দেখলাম যে অনেক বাইরের দর্শনার্থী আছে আমাদের এখানে। আমাদের এই উৎসবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাদের পিঠা সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির একটি অন্যতম দিক হচ্ছে চিরায়ত পিঠা উৎসব। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, 3 দিনের এই পিঠা উৎসবে দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? আসলে আজকে সকাল 10টায় কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের সামনে
এই 3 দিন ব্যাপী যে পিঠা মেলা, এই মেলার কিন্তু উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি যেটি বলেছেন, এসো দিন বদলায় পৃথিবী বদলায়, তরুণের যে উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে মূলত আজকের এই যে পিঠা উৎসব এটি তারা শুরু করেছেন। আমরা এখানে দেখছি অর্ধ শতাধিক স্টলে প্রায় 3 শতাধিক যে গ্রামীণ যে পিঠা সেটি পসরা বসানো হয়েছে এবং এখানে যারা এই স্টল দিয়েছেন এখানে বেশিরভাগ আমরা দেখেছি বিভিন্ন সরকারি কর্মকর্তা রয়েছেন, বেসরকারি বিভিন্ন যে অফিসের যে কর্মকর্তারা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন স্কুল এবং শিক্ষার্থীরা এই যে মেলায় অংশ নিয়েছেন। অর্থাৎ এটি আগামী বৃহস্পতিবার এই মেলার যে কার্যক্রম সেটি চলবে। তবে এখানকার জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে এবারের এই তারুণ্যের যে উৎসব, এই উৎসবটা যেন সবাই সারা বছর যেন সবার মাঝে উৎসব জুড়ে থাকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটি বলেছেন। তবে আমরা সকাল থেকে দেখেছি যে উৎসবমুখর পরিবেশে এখানে যে পিঠা মেলা সেটি কিন্তু চলছে এবং এটি এখন যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান এটি চলবে, এটি রাত 10টা পর্যন্ত চলবে। অর্থাৎ প্রত্যেক দিন সকাল থেকে 5টা পর্যন্ত যে পিঠা যে মেলা সেটি চলবে, এরপরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু করবে এমনটি এখানকার যে আয়োজক কমিটি রয়েছেন জেলা প্রশাসক তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরেও কিন্তু আমরা এখানে অনেক যারা দর্শনার্থী আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আজকের যে উৎসব, এই উৎসবে কিন্তু উৎসব পরিণত হয়েছে যেন এটি সুন্দরভাবে আগামী 16 তারিখ পর্যন্ত যেন সেটি চলে সেই ধরনের আশা করেছেন। এবং আমরা কিন্তু এখানে অনেকের সাথে কথা বলছি, কিন্তু অনেকে কিন্তু উৎসবমুখর পরিবেশের যে আজকের যে মেলা সেটি তারা শেষ করছেন এবং আগামীকাল সকাল থেকে আবার পিঠার যে উৎসব সেটি শুরু হবে। ধন্যবাদ আপনাকে। আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে। ফেনী-মুহুরী নদীর ভাঙন থেকে রক্ষায় খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে নদী ঘিরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন জিও ব্যাগ প্রস্তুত হলেও কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। নদী খনন কাজ ধীর গতির ফলে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ স্কুল, মসজিদ। আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের মানুষ। ভাঙন রোধে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর জামতলা এলাকায় দ্রুত নদী খনন কার্যক্রম শেষ করার দাবি তাদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে প্রখ্যাত নাট্যকার ও নাট্যাচার্য সেলিম আল দ্বীনের 17তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ে একটি স্মরণযাত্রা বের করা হয়। এতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থী এবং সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ ও নাট্য অনুরাগীরা অংশ নেন। পরে সেলিম আল দ্বীনের সমাধিতে শ্রদ্ধা জানান তারা। দিনের অন্য আয়োজনের মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজু সহ নানা আয়োজন। গোপালগঞ্জে 2 দিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান। উদ্বোধনী খেলায় কাশিয়ানী উপজেলার মাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল 3-0 গোলে কোটালীপাড়া উপজেলার উনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। জেলার 5 উপজেলা থেকে বালক ও বালিকাদের 10টি দল খেলায় অংশগ্রহণ করেছে। বিজয়ী দল জেলা পর্যায়ে খেলবে। বুধবার টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।